আমরা সকলে জীবনের নিরাপত্তা চাই, মানুষ হিসেবে মর্যাদা চাই। এই যে মৌলিক অধিকারের গ্যারান্টি দিয়ে যে সংবিধান লেখা হয়, সংবিধান খুব বড় হওয়া লাগে না। সংবিধান 8-10 পৃষ্ঠার মধ্যে একটা চমৎকার সংবিধান লেখা যায়। কারণ সংবিধান হচ্ছে যাকে বলা হয় এ কোড অফ গভর্নমেন্ট, নট দ্য গভর্নমেন্ট ইটসেলফ। সরকার পরিচালনার মূলনীতিগুলো বিধিবদ্ধ থাকে। আমাদের দেশে দেখেন সংবিধানের 2য় ভাগকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এটা বলা হচ্ছে এগুলি আদালতে এগুলি গ্রহণযোগ্য নয়। 3 নম্বর হচ্ছে মৌলিক অধিকার, পার্ট 3, এটা আবার গ্রহণযোগ্য। তারপরে আমাদের দেশের শাসন ব্যবস্থা যে নির্বাহী বিভাগ দিয়ে শুরু হয়েছে, কিন্তু তার সাথে তুলনা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান, সেটা কিন্তু আইন বিভাগ দিয়ে শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা যে আইন সবার উপরে নির্ভরশীল। প্রেসিডেন্টকে বলেন, FBI ডিরেক্টরকে বলেন, CIA ডিরেক্টর বলেন, কংগ্রেসের সামনে তাকে জবাবদিহি করতে হয়। কারণ আমেরিকা ইজ এ ম্যাচিওর ক্যাপিটালিস্ট সোসাইটি, এ ম্যাচিওর দেয়ারফর ইউ ক্যান সে এ লিবারেল ডেমোক্রেসি। আমি যে বাংলাদেশের তুলনায় আমাদের এখানে নির্বাহী বিভাগ কেন্দ্রিক। আমরা আগে নির্বাহী বিভাগ করেছি, তারপর আইন বিভাগ করেছি, তারপরে বিচার বিভাগ করেছি। আমেরিকানে কিন্তু এটি উল্টা খুন করেছে, আগে আইন বিভাগ করেছে, তারপরে আপনার বিচার বিভাগ বা শাসন বিভাগ। আমরা যদি এইভাবে অর্ডারটা করি যে বাংলাদেশে মৌলিক অধিকারটাই হচ্ছে আসলে সংবিধান, রাষ্ট্র কী করতে পারবে কী করতে পারবে না। এখন বর্তমানে যে অ্যানোমালি আছে, একটা উদাহরণ হচ্ছে 1974 সনের স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট। এইটা সংবিধানের মূলনীতির সাথে সংঘাতপূর্ণ। এই জন্য যে সংবিধানে বলা আছে কাউকে বিনা বিচারে একটা নির্দিষ্ট সময়ের বেশি আটক রাখা যাবে না, তাকে আদালতে হাজির করতে হবে। কিন্তু স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট আপনাকে ক্ষমতা প্রথমে 120 দিন, আগে বোধহয় 6 মাসও ছিল, এটাকে আবার 120 দিন বাড়াতে। কে পারবেন? একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট ধরেন, ডিসি। তো এই জিনিসটা সংবিধানের স্পিরিটের বিরোধী। এরকম আরও বহু জিনিস আছে, অসংখ্য আমি বক্তৃতা বাড়াতে চাই না। আর আরও এর পরে যে আইনগুলো হয়েছে, যেমন এই যে র্যাব গঠন করা হয়েছে, এটা আনকনস্টিটিউশনাল। এটা মওদুদ সাহেব করেছেন, আমার মনে আছে, তিনি পার্লামেন্টে বক্তৃতা দিচ্ছেন, আমি রেডিওতে শুনছিলাম গাড়িতে যাইতে যাইতে। না, আমি জানি যে এটা একটা প্রলয় নিয়ে আসছে, এটা সংবিধানকে লঙ্ঘন করা। দেখেন কি সুন্দরভাবে আওয়ামী লীগ এটা রক্ষা করেছে। আবার একইভাবে 1974 সনে আওয়ামী লীগ গভর্নমেন্ট জাস্ট বাকশাল গঠনের আগে এই আইনটা করে, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট। সেটা কিন্তু পরবর্তী কোনো সরকার, জিয়া সরকার, এরশাদ সরকার, বিএনপি সরকার, তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগকে বাতিল করেন। কারণ যেটা লাগে, কারণ আমাদের এখানে জনগণের অধিকারের উপর রাষ্ট্র প্রতিষ্ঠিত নয়, রাষ্ট্র প্রতিষ্ঠিত কোয়ার্সিভ পাওয়ারের উপর। কিছুটা কোয়ার্সিভ পাওয়ার ছাড়া কোনো রাষ্ট্র চলে না, এটা আমি মেনে নিয়েই বলছি। এটা কিন্তু সাংঘাতিক। কাজে নতুন যে সংবিধান হবে তাতে যদি বলে বিনা বিচারে আটক, ক্রস ফায়ার, গুম, এগুলিকে চরম অবৈধ ঘোষণা করতে হবে। যেমন ত্রয়োদশ সংশোধনীতে যারা জোর করে অভ্যুত্থান করে ক্ষমতা দখল করবে তাদের মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে, সর্বোচ্চ বিধান রাখা হয়েছে। এগুলি বিষয়ে রাখা হয় নাই কেন? যদি সত্যিকার একটা প্রজাতন্ত্র আমরা চাই, তাহলে আমাদের মানবিক যে মৌলিক অধিকার, এখন এনজিওদের কল্যাণে আন্তর্জাতিক তথাকথিত ইম্পেরিয়ালিজম এখন নতুন নাম নিয়েছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি। তো তারা কি বলে? তারা বলে মানবাধিকার। কিন্তু মানবাধিকার কথাটা খারাপ নয়, তলে তলে একটা চোরাই এবং ছিনতাই হয়ে গেছে, এটা কি বুঝতে পারছেন? হিন্দিতে চুরাই বলে আর কি। হ্যাঁ, আপনি এক পুরো জীবন চুরাই করেছেন এখানে, সেটা কি নাগরিক অধিকারের কথাটা হারিয়ে গেছে। এমনকি 70-এর দশকেও আমরা সিটিজেন্স রাইট বলতাম, নাগরিক অধিকার রক্ষা সমিতি হতো, ভারতেও হয়েছে, আমাদের বাংলাদেশেও হয়েছে। এবং মওদুদ আহমদ ঘটনাচক্রে এই নাগরিক অধিকার কমিটির সচিব ছিলেন। আমাদের এই নানা দিক থেকে যে অধিকারগুলো আমাদের হারিয়ে ফেলেছি আমরা, এগুলি পুনরুদ্ধার করা হচ্ছে এখন প্রথম কাজ। সোজা কথায় প্রজাতন্ত্র গড়ে তুলতে হলে 2 কাজ করতে হবে আমাদের। রাজতন্ত্রের হাত থেকে মুক্ত করতে হবে, যেমন বংশানুক্রমে এক বংশের লোক বছরের পর বছর, যুগের পর যুগ যেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি থাকতে না পারে। 2, পরিবার কেন্দ্রিক যেমন হয়, ফরাসি বিপ্লবের সময় অরলিয়ানিস্ট এবং বুরবু বংশের ক্ষমতা বিভক্ত ছিল, মানুষজন হয় এই বংশকে সমর্থন করে না ওই বংশকে সমর্থন করে। এইটা দেখেন শুধু আমাদের দেশে নয়, খানিকটা শ্রীলঙ্কায়, খানিকটা ভারতে, খানিকটা পাকিস্তানে এই বংশকেন্দ্রিক, এমনকি ইন্দোনেশিয়া, বার্মাতেও আপনি বলতে পারেন এশিয়ান ফেনোমেনা, সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ান। এটার থেকে আমাদের মুক্তির একটা পথ থাকতে হবে। এটা হলো প্রথম কাজ, রাজতন্ত্র থেকে সত্যিকারের প্রজাতন্ত্র তৈরি করা। তার 2 স্টেপ, যে কোনো ব্যক্তি ধরেন একাধিক টার্মের বেশি যেন প্রধানমন্ত্রী না থাকেন, তাহলে হচ্ছে কি ক্ষমতার কেন্দ্রীকরণ কিছুটা কমবে। এটা কিন্তু কোনো সমাধান নয়, কিন্তু আসল কথা হচ্ছে কোনো ব্যক্তিকেই তার ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না।
ভোটাধিকার মামলা করে প্রতিষ্ঠা করা যাবে। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে থাকি জনগণের বোঝার জন্য। ব্যাংকে সবাই অ্যাকাউন্টে টাকা রাখেন, আপনি আপনার নম্বর টিপে অথবা টিপসহি দিয়ে অথবা স্বাক্ষর করে টাকা তোলেন, কোনো না কোনো পদে করতে হয় তো আপনাকে। তো ভোটটা এইভাবে দেওয়া যাবে না কেন? আপনি ন্যাশনাল আইডি ছাড়া, পাসপোর্ট ছাড়া বিদেশ যেতে পারেন, ইমিগ্রেশন পার হতে পারেন। ভোট দেওয়াটা ইমিগ্রেশনের মতো করলেই হয়, যে এভরিবডি উইল বি গিভেন এ পাসপোর্ট। সেই যে ভোট দিয়ে সেটা সিল দেওয়া হবে, এবং যে কেউ গিয়ে বলে কি আমি ভোট দিতে পারি না, যেমন সিল নাই আমার বলে, তাহলে তো সমাধান। অর্থাৎ ভোট দেওয়াটা যদি গ্যারান্টি করতে পারেন এবং সংবিধানে যদি এই প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারেন, তাহলে আমি মনে করি দেশে অনেক শৃঙ্খলা ফিরবে। আর দ্বিতীয় মুক্তি নিতে হবে, সেটা হচ্ছে প্রজাতন্ত্রে যদি একবার আপনি যে কোনো কামে পুলিশ বিভাগে অথবা আমলাতন্ত্রে সিভিল শাখায় ক্ষমতা পান, আপনি রাজা হয়ে যান। আপনি তো রাজকর্মচারী ছিলেন, কিন্তু রাজকর্মচারী রাজা হিসেবে যে জনগণের উপর মানে অত্যাচার চালায়, এটা বর্তমান লোকেরাই বলছে আমাদেরকে। সেটা রোধ করার উপায় কী? অর্থাৎ তারা জনগণের সেবক না হয়ে জনগণের উপর প্রশাসক হিসেবে আসে, তাই না? আগে ব্রিটিশ আমলে একটা নাম ছিল কি, জেলার সর্বোচ্চ কর্তার নাম ছিল কি, ডিসি। ডিসি মানে কি ছিল? ডিস্ট্রিক্ট কালেক্টর। কি কালেক্ট করতেন উনি? রেভিনিউ কালেক্ট করতেন। পরবর্তীকালে এই যে জনগণের উপর যে ফ্রড, পারপিট্রেশন অফ এ ফ্রড অন দ্য পিপল কামস থ্রু ল্যাঙ্গুয়েজ। ইউপি যেমন ইউনাইটেড প্রভিন্সকে উত্তরপ্রদেশ করা হয়েছে, ইউপি রাইখা ভারতে, আমাদের এখানে করে কি ডেপুটি ডিস্ট্রিক্ট কালেক্টরকে ডেপুটি কমিশনার বানানো হয়েছে। আমি যে এইটা প্রতীকী, সব ক্ষেত্রে তাই হচ্ছে আমাদের এখানে। তো এইটা যদি আমরা রোধ করতে পারি, আরেকটা গণতন্ত্রায়ন হবে।